জামায়াত আমিরের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা হলো যেসব বিষয়ে। এদিকে নীলক্ষেতে ডাকসুর ব্যালট ছাপানোর তথ্য কর্তৃপক্ষকে জানায়নি সহযোগী ভেন্ডার, বলেছেন উপাচার্য। জানাবো সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার জামিন বহাল। আরো জানাবো জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চায় ভারত। জানিয়ে দেব গণভোট, গণপরিষদ সহ নানা বিকল্প আলোচনায়। এবং সর্বশেষ জানাবো ক্ষমতায় এলে 3 বিষয়ে গুরুত্ব ইইউ প্রতিনিধি দলকে জামায়াত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামায়াত আমিরের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা হলো যেসব বিষয়ে। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিয়াগা ওয়াসোদা দে সিনসেক্রা। রোববার 28 সেপ্টেম্বর সকাল 9টায় জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতেই স্পেনের রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপাক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থন থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে স্পেনের বিনিয়োগ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনাকালে জামায়াত ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডক্টর এস.এম. খালিদুজ্জামান এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। নীলক্ষেতে ডাকসুর ব্যালট ছাপানোর তথ্য কর্তৃপক্ষকে জানায়নি সহযোগী ভেন্ডার, বলেছেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যালট পেপার রাজধানীর নীলক্ষেতে ছাপানোর তথ্য সংশ্লিষ্ট সহযোগী ভেন্ডার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি বলে দাবি করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। তবে তিনি বলেন, ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা ডাকসু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না। আজ রোববার সকাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে উপাচার্য এই কথা বলেন। ডাকসু ও হল সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সম্মেলনে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, সব নিয়ম মেনে প্রতিযোগিতামূলক দরপত্র মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়। রেকর্ড সংখ্যক ভোটার ও প্রার্থী বিবেচনায় দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর স্বার্থে মূল ভেন্ডরের সঙ্গে আলোচনা করে সমযোগ্য একটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডারের অধীন কাজ সম্পৃক্ত করার অনুমতি দেওয়া হয়। নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগী ভেন্ডার জানায়নি বলে দাবি করেন উপাচার্য। এ বিষয়ে সহযোগী ভেন্ডার যে ব্যাখ্যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়েছে তা পড়ে শোনান তিনি। উপাচার্য নিয়াজ আহমেদ বলেন, সহযোগী ভেন্ডারের তথ্য অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতে 22 রিম কাগজ দিয়ে 88,000 ব্যালট ছাপায়, যা থেকে প্রিন্টিং, কাটিং, প্রি স্ক্যান পর্ব শেষে নির্দিষ্ট পরিমাণে ব্যালট প্যাকেটে সিলগালা করে 86,243টি ব্যালট সরবরাহযোগ্য করা হয়। অতিরিক্ত ব্যালটগুলো প্রচলিত পদ্ধতিতে নষ্ট করে ফেলা হয়। ভেন্ডর আরো জানায়, নীলক্ষেতে কাটিং শেষে প্রি স্ক্যান ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণের প্যাকেটে ভরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে। তারা ব্যালট প্রস্তুতকরণ প্রক্রিয়া ও আনা নেওয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার জামিন বহাল। সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিনকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিন বহাল রয়েছে। জামিনের বিরুদ্ধে বাদীপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব আজ রোববার আদেশ দেন। এর আগে এই মামলায় 2 সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে সুলতানা পারভিন জামিনের আবেদন করেন। বিচারক মোসাম্মদ ইসমত আরা বেগম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর হাইকোর্টে জামিন চেয়ে 4 সেপ্টেম্বর আবেদন করেন সুলতানা পারভিন। এই আবেদনের উপর শুনানি নিয়ে 9 সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাকে 6 মাসের অন্তর্বর্তী জামিন দেন ও এই মামলার আবেদনকারীকে সুলতানা পারভিন কেন নিয়মিত জামিন দেওয়া হবে না তা জানাতে চাওয়া হয় রুলে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলটি
আপিলের অনুমতি চেয়ে আবেদন করে বাদীপক্ষ সাংবাদিক আরিফুল ইসলাম আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতের আজকের কার্যকালিকায় 107 নম্বর ক্রমিকে ওঠে। আদালতে বাদীপক্ষ শুনানিতে ছিলেন আইনজীবী ইশরাত হাসান, জামিন আবেদনকারী পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও মোহাম্মদ রুহুল কুদ্দুস এবং আইনজীবী সৈয়দা নাসরিন ও মোহাম্মদ ফয়জুল্লাহ ফয়েজ শুনানিতে ছিলেন। হাইকোর্টের জামিন আদেশের পর সুলতানা পারভিন 11 সেপ্টেম্বর কারা মুক্তি পেয়েছেন বলে জানান তার অন্যতম আইনজীবী মোহাম্মদ ফয়জুল্লাহ ফয়েজ। তিনি প্রথম আলোকে বলেন, চেম্বার আদালত বাদী পক্ষের করা আবেদনটি নিষ্পত্তি করে আদেশ ফিরে দিয়েছেন। সুলতানা পারভিন নারী ও সার্ভিস আছেন এবং মামলার ধার্য তারিখ 18 সেপ্টেম্বর তিনি বিচারিক আদালতে হাজির হন। এই বিষয়ে শুনানিতে তুলে ধরা হয়। শুনানি নিয়ে চেম্বার আদালত সুলতানা পারভিনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন। একই সঙ্গে তার জামিন প্রশ্নের রুল যত দ্রুত সম্ভব হাইকোর্টে নিষ্পত্তি করতে বলেছেন। সুলতানা পারভিন জামিনের অপব্যবহার করলে হাইকোর্ট রুল শুনানির সময় তা বাতিলের বিষয়টি বিবেচনা করতে পারেন বলে পর্যবেক্ষণ দিয়েছেন চেম্বার আদালত। জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চায় ভারত। গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান বলেছেন, জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চায় ভারত, আর এর লক্ষ্য হলো আওয়ামী লীগ পুনর্বাসন করা। রোববার 28 সেপ্টেম্বর ঠাকুরগাঁয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ফারুক হাসান বলেন, জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেয় তবে তারা 100-র বেশি আসন জয়ী হতে পারে, কারণ এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকা সব সংস্থা এখনো আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তিনি দাবি করেন, পুলিশ শতকরা 80% সদস্য ও প্রশাসনের 70% লোক আওয়ামী লীগের সমর্থক। এমন এক পাশে পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে লড়লে নিশ্চিতভাবে ভালো ফল করবে। ফারুক হাসান বলেন, সরকার যদি চায় তাহলে ফেব্রুয়ারি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলেও তাদের কোনো আপত্তি নেই, তবে শর্ত একটাই, আসন্ন নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে এবং সেরকম নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। প্রশাসনকে পুনর্গঠন করতে হবে। প্রার্থীদের নির্ভয়ে ও নির্বিঘ্নে প্রচার নিরাপত্তা নিশ্চিত করার নিশ্চয়তা সরকারকে দিতে হবে। তিনি বলেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হলে গণ অধিকার পরিষদ ভোটের দিকে এগোবে, অন্যথায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে তারা বিশ্বাস করেন না। গণভোট, গণপরিষদ সহ নানা বিকল্প আলোচনায়। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়ন টেকসই করতে হলে জনগণের অভিপ্রায়ের উপর নির্ভর করতে হবে। এটি যাচাই করার উপায় হলো গণভোট বা গণপরিষদ। নির্বাচন জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গত শুক্রবার রাতে এক বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনকে বিশেষজ্ঞরা এই অভিমত দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় অনলাইনে। বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র জানায়, আলোচনায় যে মতামত এসেছে তা হলো জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে সংস্কার প্রশ্নে গণভোট করা যেতে পারে। জুলাই সনদ নিয়ে সংবিধান আদেশ জারি করে সেটার ভিত্তিতে গণভোট হতে পারে। আর গণপরিষদ বা সংবিধান সংস্কার সভা গঠন করা হলে সেটাও জাতীয় নির্বাচনের সঙ্গেই করা যাবে। সেক্ষেত্রে আগামী সংসদ একই সঙ্গে গণপরিষদ বা সংবিধান সংস্কার সভা এবং জাতীয় সংসদ হিসেবে কাজ করবে। এছাড়া জুলাই সনদ নিয়ে সংবিধান আদেশ জারি, জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এর আগেও সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। সেখানে বলা হয়েছিল, জুলাই সনদ নিয়ে সংবিধান আদেশ জারি করা যেতে পারে, সেটা অবিলম্বে কার্যকর হবে। পরে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে এই আদেশ নিয়ে গণভোট করা যেতে পারে। ক্ষমতা এলে 3 বিষয়ে গুরুত্ব ইইউ প্রতিনিধি দলকে জামায়াত। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা এলে 3টি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে সফররত ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রতিনিধি দলকে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রোববার 28 সেপ্টেম্বর দুপুর 12টায় জামায়াত আমিরের কার্যালয়ে সফররত ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এক গুরুত্বপূর্ণ বৈঠক মিলিত হয়। এই সময় তিনি এই কথা বলেন। বৈঠক ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ নেটে বাক্যেন ম্যানুয়েল ওয়ালি ও ইইউ ডেলিগেশন দেশের ডেপুটি হেড বাইবা জারিনা উপস্থিত ছিলেন। জামায়াত ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডক্টর এস.এম. খালিদুজ্জামান এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল্লাহ হাসান। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, ইইউ প্রতিনিধি দল জামায়াত আমিরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছেন। তারা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও স্টকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় তাদের সফরের মূল উদ্দেশ্য। তারা নির্বাচনকালীন 64টি জেলায় পর্যবেক্ষণ কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছেন এবং প্রত্যেক জেলায় একজন প্রতিনিধি পাঠাবেন।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।